আমার নাম রাকেশ। বাবা মার একমাত্র ছেলে। বাজারে আমার ছোট একটা জামা কাপড়ের দোকান আছে। কিছুদিন ধরেই মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। তার উপর বাড়ির সব কাজ মাকে একাই সামলাতে হয়। তাই আমার পরিবারের লোকেরা আমার বিয়ে দেবে বলে ঠিক করলেন। সেই মতন একটা মেয়েও দেখা হলো। মেয়েটি ছিল আমার পিসিমার বাড়ির পাশের গ্রামের। মেয়েটির বাবা ছোটবেলায় মারা যান। তারপর থেকেই মেয়েটি নিজের মা আর ভাইয়ের সাথে মামা বাড়িতেই মানুষ। বাড়ির সবারই মেয়েটিকে খুব পছন্দ ছিল। মেয়েটির নাম মায়া, উচ্চ মাধ্যমিক পাশ। আমি প্রথমে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ গ্রামের মেয়ে বলে আমার একটু আপত্তি ছিল। কিন্তু মা বাবার কথায় শেষ পর্যন্ত আমাকে রাজি হতে হলো। তাছাড়া মায়ের দিকটাও ভেবে দেখলাম। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমি যখন মেয়েটির সঙ্গে 2-1 মাস কথা বলি, তখনই বুঝতে পারি ও খুব কম কথা বলে। আমি যে কথাই জিজ্ঞেস করি না কেন, ও শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিত। হয়তো গ্রামের মেয়ে, তাই একটু লাজুক। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, তুমি কি এমনিতেই কম কথা বলো, নাকি আমার সামনে লজ্জা পাচ্ছ? কিন্তু ও কোনো উত্তরই দিত না। চুপচাপ ফোন ধরে বসে থাকতো। ওর মা আর মামিও বলতেন, আমাদের মেয়ে খুব সহজ সরল আর কম কথা বলে, তবে বাড়ির কাজ সেলাই ফোড়াই খুব ভালো করতে পারে। ধীরে ধীরে আমিও ওর এই স্বভাব পছন্দ করতে শুরু করি। সত্যি কথা বলতে আজকালকার দিনে এত সহজ সরল মেয়ে খুবই কম দেখা যায়। কয়েক মাসের মধ্যেই আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর এলো আমাদের প্রথম রাত, মানে আমাদের ফুলশয্যার রাত। আজ থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ের আগে মায়ার সাথে বেশ কয়েক মাস কথা বলেছিলাম, তাই আমি ওর স্বভাব কিছুটা বুঝে গেছি। আমি জানতাম কিভাবে এগোতে হবে। আমি ঘরে এসে দেখি ও চুপটি করে খাটে বসে আছে। আমি দরজাটা বন্ধ করে আগে ওর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করি, কিন্তু আজও ও শুধু হ্যাঁ নাতেই উত্তর দিচ্ছিল। অনেকক্ষণ এদিক সেদিকের কথা বলার পর আমি ওকে জিজ্ঞেস করি, তোমার জীবনে কি অন্য কেউ ছিল? ও ঘাড়টা নাড়িয়ে জবাব দিল, না। যাক, আমার কিছুটা টেনশন কাটলো, কারণ মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ও অন্য কাউকে পছন্দ করে, তাই আমার সাথে ঠিক করে কথা বলে না। আমি তারপর ওর একটু কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে পছন্দ করো? ও শুধু বলল হ্যাঁ। কিন্তু আমি লক্ষ্য করলাম ওকে দেখে কেমন যেন একটু আতঙ্কিত মনে হচ্ছিল খুব ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর দেখি ও ঘামতে শুরু করেছে। এই অবস্থা দেখে আমিও একটু ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ও একটু চুপ করে থেকে বলল, কিছু না, একটু অস্থির লাগছে। আমি বললাম, তুমি বিশ্রাম নাও। বিয়ের দৌড়ঝাঁপে হয়তো ঠিকমতো ঘুম খাওয়া হয়নি, বিশ্রাম নিতে পারোনি, তাই ক্লান্তি থেকে এমনটা হচ্ছে। আমি এটা বলেই ঘরের আলোটা নিভিয়ে দিলাম। ওকে শুয়ে পড়তে বলে নিজেও শুয়ে পড়লাম। আজ আমাদের ফুলশয্যার রাত, সেভাবে কিছুই তো হলো না। তাই আমি ওর হাতটা ধরলাম, কিন্তু এ কি, ও তো রীতিমতো কাঁপছে। ও হঠাৎ করে উঠে বিছানায় বসে পড়ল। আমিও তাড়াতাড়ি করে উঠে আলোটা জ্বালালাম। ওর অবস্থা খুবই খারাপ ছিল, অনবরত ঘামছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ওষুধ আনবো? ওকে এমন করতে দেখে আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। ঘরে একটা জানলা ছিল, যেটা দিয়ে খুব ভালো হাওয়া আসছিল। ও খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ হয়ে গেল। মায়া ওখানেই দাঁড়িয়ে রইল। আমাকে বসে থাকতে দেখে ও বলল, আপনি ঘুমিয়ে পড়ুন,
আমি ঠিক আছি, চিন্তা করবেন না। আমি মনে মনে ভাবলাম, চিন্তা না করেই বা কোথায় যাব? বিয়ের পর প্রথম রাতেই যা ভয় দেখালে তুমি। আমিও তারপর কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, দেখি মায়া ঘরে নেই। সত্যি কথা বলতে আমার একটু ভয় লেগে গেছিল। এই মেয়ে আবার সকাল সকাল কোথায় গেল? তাড়াতাড়ি করে বাইরে বেরোলাম। দেখি ও মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। ওকে দেখে তখন বেশ স্বাভাবিক লাগছিল। যাক, একটু নিশ্চিন্ত হলাম। আমি আর রাতের বিষয়টা তুললাম না। মনে মনে ভাবলাম, হয়তো নতুন জায়গায় এসে একটু নার্ভাস হয়ে গেছিল। সারাদিন আর ওর সাথে তেমন কোনো কথা হয়নি। রাতে যখন ঘরে ঢুকলাম, দেখি ও আগে থেকেই জানলাটা খুলে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন ঠিক আছো তো? ও শুধু মাথা নেড়ে উত্তর দিল। তবে ঘরে ঢুকলেই ওর যেন মুখটা বদলে যেত। ওর চোখ মুখে একটা অদ্ভুত আতঙ্ক দেখা যেত। আমি কিছু জিজ্ঞেস করলে ও অন্যদিকে তাকিয়ে থাকতো। মনে হতো যেন কিছু একটা ভাবছে। সেই দিন রাতেই আমি বললাম, তোমার শরীর ঠিক নেই মনে হচ্ছে, তুমি বিশ্রাম নাও। আমি আলোটা নিভিয়ে শুতে যাব, দেখি ও আবার জানলার পাশে গিয়ে দাঁড়ালো। আমি আর কিছু বললাম না, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। তবে আমার কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার আছে। এমন কিছু আছে যেটা মায়া লুকোচ্ছে। রাতে আতঙ্কে কাঁপতে থাকা মেয়েটা সকালে একদম স্বাভাবিক হয়ে যায় কিভাবে? পরের দিন ছিল বৃহস্পতিবার, দোকান বন্ধ। তাই বিকেলের দিকে আমি মায়াকে নিয়ে একটু পার্কে গেলাম। কিন্তু হঠাৎ করে আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেল। তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে আসলাম। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। মা মায়াকে দেখে বলল, বৌমা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। ছাদে শুকোতে দেওয়া আমগুলো তুলতে ভুলে গেছি, একটু নিয়ে আসো তো মা। মায়া তক্ষুনি ছাদে গেল শুকোতে দেওয়া আমগুলো তুলতে। কিন্তু 15-20 মিনিট পেরিয়ে গেলেও ও নিচে নামলো না। দেরি হচ্ছে দেখে মা নিচ থেকে ডাক দিল, কিন্তু ও কোনো সাড়া দিল না। আমি মুড়ির বাটিটা হাত থেকে রেখে সিঁড়ি দিয়ে উঠছিলাম। দেখি মায়া সিঁড়ির মাঝখানে বসে আছে। তার চোখে মুখে ছিল সেই একই আতঙ্ক, ভয়। আমি সিঁড়ির লাইটটা জ্বালালাম। আলো জ্বলতেই মনে হলো ও যেন ঘুম থেকে জেগে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে বসে আছো কেন? কিন্তু ও কিছুই বলল না। কোনো উত্তর না দিয়েই ও নেমে গেল। আজকের ঘটনার পর আমি শিওর হয়ে গেছিলাম কোনো গভীর একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেই ব্যাপারটা যে কী সেটাই বুঝতে পারছিলাম না। আজ রাতে আমি ঘরে ঢুকে আগেই জানলাটা বন্ধ করে দিলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। মায়া তখন ঘরেই ছিল। প্রতিদিনের মতো আজও ওর চোখ মুখ আতঙ্কে ভরা। কিন্তু আজ আমি অন্য কিছু ভাবছিলাম। ও খাটের একপাশে বসেছিল। আমি ঘরের আলোটা নিভিয়ে ওর পাশে গিয়ে বসলাম। তারপর ওর হাত দুটো ধরতেই মায়া প্রতিদিনের মতো কাঁপতে লাগলো, ঘামতে লাগলো, চোখে মুখে আতঙ্কের ছায়া। এবার আমি ওর হাত দুটো শক্ত করে ধরলাম, কিন্তু তবুও ওর কাঁপা আর ঘামা থামলো না। আমি বললাম, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? ও বলল, আমার শরীরটা খারাপ লাগছে, একটু জল খাবো। আমি ঘরের আলোটা জ্বালিয়ে তাড়াতাড়ি করে ওকে জল দিলাম। মায়া জলটা এমনভাবে খেলো মনে হলো যেন অনেকক্ষণ ধরে ওর গলাটা শুকিয়েছিল। প্রতিদিন রাতে একই ঘটনা ঘটছিল। এবার আমি সোজাসুজি মায়াকে জিজ্ঞেস করলাম, আমি জানি কিছু একটা ব্যাপার আছে যা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ, কিন্তু সেই ব্যাপারটা কি আমাকে বলো। আমি চাই তুমি নিজের মুখে সব কিছু বলো। মায়া এমনিতেই কম কথা বলতো, তার উপর আবার ভয়ে ছিল। তাই স্বাভাবিকভাবেই ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। ও
ও তখনও কাঁপছিল। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এমন কোন ঘটনা আছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? ও তখনও চুপ করে রইল। আমি একটু রেগেই বললাম, ঠিক আছে, তোমাকে বলতে হবে না। আমি কাল তোমার মামার সঙ্গেই কথা বলবো। মামার নাম শুনেই ও কেঁপে উঠল। বলল, না, মামাকে কিছু বলবেন না। তখন মায়া বলল, ছোটবেলায় ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা এই সব কিছুর মূল। ও বলল, বাবা মারা যাওয়ার পর আমি আমার মামার বাড়িতেই বড় হয়েছি। তখন আমার বয়স 10-12 বছর হবে। আমি আর ভাই একদিন লুকোচুরি খেলছিলাম। খেলতে খেলতে আমি আমাদের বাড়ির স্টোর রুমে লুকিয়ে পড়ি। ভাই আমাকে খুঁজতে খুঁজতে বাইরে দৌড়ে যায়, আর তাড়াহুড়োয় পড়ে গিয়ে ওর ডান হাতটা ভেঙে যায়। মামা তখন বাড়িতে ছিলেন না, তাই মামি আর মা ভাইকে নিয়ে হাসপাতালে যায়। তবে যাওয়ার আগে অন্য সব ঘরের সাথে সাথে স্টোর রুমের দরজাটাও বাইরে থেকে আটকে দিয়ে যায়। আমি তখনও কিছু বলিনি। আমি ভাবছিলাম একটু মজা করব। আমি বুঝতেই পারিনি বাইরে কি হয়েছে। স্টোর রুমে পুরনো জিনিসপত্রে ভরা ছিল, আর কোনো জানলাও ছিল না ঘরে। কিছুক্ষণ পরে যখন আমার শ্বাসকষ্ট হতে লাগলো, আমি দরজা ঠেলতে থাকি, চিৎকার করি, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। আমি খুব ভয় পেয়ে যাই। আমার নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না। ওরা ফিরে আসার পরে যখন আমাকে দেখতে পায়নি, তখন বাড়ির সবাই আমাকে খুঁজতে শুরু করে। আমি তখন পুরোপুরি ঘামে ভিজে, ভয়ানক আতঙ্কে, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থায়। কোনো রকমে আমি আবার জোরে জোরে দরজা পেটাতে থাকি। তখন মা আর মামি আমাকে দরজা খুলে বের করে। আমি তখনও কাঁপছিলাম, চোখে মুখে আতঙ্ক, কথা বলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি আর বাঁচব না। মামি এই ঘটনার কথা মামাকে বলেননি, না হলে মামা আমাকে খুব বকতেন। তারপর থেকেই আমি রাতে ঘুমানোর সময় হয় আলো জ্বালিয়ে, না হলে জানলা খুলে ঘুমাই, কারণ আজও অন্ধকার আমাকে সেই দিনের মতোই ভয় দেখায়। এই কথা শুনে আমি বললাম, তুমি এটা আগেও বলতে পারতে। মায়া খুবই সরল একটা মেয়ে। ওর মনে হয়েছিল আমি হয়তো তার এই সমস্যাটা বুঝবো না, বা এটা নিয়ে কথা শোনাবো যে বিয়ের আগে আমাদের জানানো হয়নি কেন। তাই ও সত্যিটা লুকিয়ে রেখেছিল। আমি ওকে অনেক বোঝালাম, যা ঘটেছিল সেটা থেকে তোমাকে বেরিয়ে আসতেই হবে। তোমার ভেতরের ভয়কে আমরা দুজন মিলে জয় করব। জানি কথাটা বলা সহজ, করা কঠিন, কিন্তু আমি জানি তুমি পারবে। আজ থেকে এই ঘরের আলো আর জানলা তুমি না বলা পর্যন্ত বন্ধ হবে না। আমার কথা শুনে প্রথমবার মায়ার মুখে একটা হাসি দেখেছিলাম। মনে হচ্ছিল ওর একটা বড় ভয় কেটে গেছিল। অন্ধকার আর তাকে ভয় দেখাতে পারবে না, কারণ এখন আমি ওর পাশে আছি। ধীরে ধীরে আমি চেষ্টা করছি এই ভয়টা কাটিয়ে তুলতে, আর এই কাজে আমি অনেকটাই সফল হয়েছি। আসলে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান হয় না। মানুষের দরকার কেবল ভালোবাসা আর বিশ্বাস। বড় থেকে বড় সমস্যাও সমাধান করা যায় যদি পাশে ভালোবাসার মানুষ থাকে। এই গল্প শুধু একটা মেয়ের নয়, যারা নিজেদের ভেতরের আতঙ্ক নিয়ে চুপচাপ বাঁচে তাদের সকলের। আপনার চারপাশে কেউ এমন থাকলে তার পাশে থাকুন, কারণ একটুখানি বোঝাপড়া কাউকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।